অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস আজকালকার দিনে হরহামেশাই বিভিন্ন পেশেন্টদের করা হয়ে থাকে। এরকম বহু পেশেন্ট আছেন যাদের হার্টে স্টেন্ট বসেছে অথবা বাইপাস সার্জারি হয়েছে। তারা প্রথমেই এসে যে প্রশ্নটা আমাদের করে থাকেন সেটা হচ্ছে, ডাক্তারবাবু কোন খাবারটা খাবো, কোন খাবারটা খাবো না, কোন খাবারটা আমার হার্টের স্টেন্টের ক্ষতি করবে, কোন খাবারটা আমার হার্টের স্টেন্টটা দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। তো এই প্রশ্নটা কিন্তু ভীষণ কমন, এবং যেহেতু প্রসিডিওর অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট বসানোর প্রসিডিওরটা আমাদের কাছে অনেক সহজলভ্য হয়ে গেছে, তাই প্রচুর পেশেন্ট আছে যারা এই বিশেষ টেকনোলজির সুবিধা পাচ্ছে। তো প্রথমে যেটা একটু ক্লিয়ার করে নেওয়া উচিত যে স্টেন্ট বসানো বা অ্যাঞ্জিওপ্লাস্টি ব্যাপারটা কি। ব্যাপারটা আর কিছু না, আপনার হার্টের যে ধমনী, যেখান থেকে আপনার হার্টের নিজের মাসেলগুলো ব্লাড পায়, সেখানে যদি কোনো ব্লকেজ তৈরি হয়, অর্থাৎ নর্মাল রক্ত চলাচল ব্যাহত হচ্ছে, তার মধ্যে ব্লকেজ বা স্টেনোসিস হয়ে যাওয়ার জন্য সেটা রিমুভ করার প্রসেসটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এখনও অ্যাঞ্জিওপ্লাস্টি করার সময় হার্টের ভেতরে একটি স্টেন্ট দেওয়া হয়। স্টেন্ট জিনিসটা কি? এটা একটা মেটাল অ্যালয়। মেটাল অ্যালয় স্প্রিংয়ের মতন দেখতে কিছুটা জিনিস, সেটা হার্টের ভেতরে নিয়ে গিয়ে বেলুনের সাহায্যে ফুলিয়ে দিলে তারা কি করে, যে ব্লকেজটা ভেতরে আমাদের রক্ত চলাচলে বাধা দিচ্ছিল সেই ব্লকেজটাকে দূরে সরিয়ে দেয়, ভেতরের রক্ত চলাচল ফ্লোটা স্বাভাবিক থাকে। তো প্রথমে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে, যে এই যে প্রসেস যার জন্য ব্লকেজ ডেভেলপ করছে, তার চিকিৎসা কিন্তু এই অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি নয়। যে প্রসেসের জন্য আমাদের হার্টে ব্লক বাঁধছে অর্থাৎ ব্লকেজের সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করেই আমাদের কন্ট্রোলে রাখতে হবে। কারণ বেসিক্যালি এটা একটা ব্যাড লাইফস্টাইলের সাইড এফেক্ট, অথবা হয়তো সবাই ব্যাড লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছেন না, কারো কারো রিস্ক ফ্যাক্টর রয়েছে, সুগার রয়েছে, কোলেস্টেরল রয়েছে, প্রেশার রয়েছে, অথবা খারাপ অভ্যেস ধূমপান বা এই জাতীয় কিছু রয়েছে, যার জন্য তার হার্টের মধ্যে এই ব্লকেজের সৃষ্টি হয়েছে। তো অ্যাঞ্জিওপ্লাস্টি করলে কিন্তু এই প্রসেসটা আমরা কিছু করছি না। যে কমপ্লিকেশনটা হলো, অর্থাৎ ভেতরে যে ব্লকেজটা তৈরি হলো, যার জন্য হয়তো কারো কারো হার্ট অ্যাটাক হয়েছে, কারো কারো হার্ট অ্যাটাকের আগেই হয়তো স্টেন্ট বসিয়ে জিনিসটা ঠিক করে দেওয়া গেছে, সেই কমপ্লিকেশন অর্থাৎ ব্লকেজটাকে ঠিক করে দেওয়া গেল। কিন্তু যে বেসিক প্রবলেম যার জন্য ব্লকেজটা তৈরি হচ্ছিল, সেই প্রবলেমটাকে যদি আমি আনটাচড অবস্থায় রেখে দিই, অর্থাৎ নোটিস না করি, সেটার জন্য প্রপার অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ না নিই, তাহলে কি হবে, আবার কিছুদিন বাদে নতুন কোথাও একটা ব্লকেজ তৈরি হবে, অন্য কোনো আর্টারির ধমনির কোনো একটা জায়গায়, অথবা কিছু কিছু ক্ষেত্রে যে স্টেন্ট বসালে সেই স্টেন্টের মধ্যেও কিন্তু ব্লকেজ ফিরে আসার একটা সম্ভাবনা থাকে। এটা খালি স্টেন্ট বা অ্যাঞ্জিওপ্লাস্টি না, বাইপাস সার্জারিতেও একই জিনিস হয়। অর্থাৎ কমপ্লিকেশনের ট্রিটমেন্ট করেছেন, তারপরে কিন্তু আপনাকে এই দিকে মনোযোগ দিতে হবে যে নতুন করে যাতে ব্লকেজ না হয়। এইখানেই আসে আপনার ডায়েটের রোল। ডায়েট ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা বলি মডার্ন ডে এপিডেমিক যে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লকেজ সৃষ্টি হচ্ছে, তার পিছনে ডায়েটের একটা খুব ইম্পর্ট্যান্ট রোল থাকে। তাহলে আমাদেরকে একটু মাইন্ডফুল হতে হবে, বিশেষ করে যার একবার ব্লকেজ হয়েছে, যার জন্য হার্টে স্টেন্ট বসলো, তাদের কিন্তু ভীষণভাবে এই ব্যাপারটায় ওয়াকিবহাল থাকতে হবে যে আপনার ডায়েটটা এক্স্যাক্টলি কী হবে। আজকের ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এই বিভিন্ন পেশেন্টদের যে প্রশ্ন, তার উত্তরের জন্যই আমি করব বলে ভেবেছি। তো আজকের এই ভিডিওতে আমি এমন 7টি খাবারের কথা বলবো যেগুলো আপনার এই হার্টের জন্য খুব খারাপ, বিশেষ করে যাদের হার্টে স্টেন্ট বসেছে তাদের তো একদমই নৈব চ। তাহলে শুরু করা যাক লিস্ট। প্রথম যে ইম্পর্টেন্ট খাবার যেটা আপনাদের একদম অ্যাভয়েড করতেই হবে, সেটা আর কিছু না, এনি ডিপ ফ্রায়েড ফুড, অর্থাৎ খুব উচ্চ টেম্পারেচারে প্রচুর তেল দিয়ে ছাঁকা তেলে ভাজা যে জিনিসটা আমরা বলি, সেই জিনিসটা কিন্তু হার্টের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক। কি এক্সাম্পল আছে? মডার্ন ডেতে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই, কিন্তু খালি ফ্রেঞ্চ ফ্রাইকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের সিঙ্গাড়া অথবা পকোড়া অথবা বেসিক্যালি ফুচকা বলুন বা একদম ফুলকো লুচি, যেটা ভীষণ ছাঁকা তেলে হাই টেম্পারেচারে ভাজা হয়েছে, সবই কিন্তু এই একই ক্যাটাগরিতে পড়ে। কি প্রবলেম এই খাবারগুলোতে? এই খাবারগুলোতে প্রবলেম এটাই যে তেলটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু এই ডিপ ফ্রাই করার সময় ট্রান্স ফ্যাট হয়ে যায়। ট্রান্স ফ্যাট হার্টের জন্য অত্যন্ত একটা
খারাপ জিনিস, এবং খালি ট্রান্স ফ্যাট হওয়াই নয়, এর সঙ্গে যেটা হয় যে অয়েলটা সেটা অক্সিডাইজড হয়ে যায়। তাহলে এই কম্বিনেশন অফ ট্রান্স ফ্যাট আর ওই অক্সিডাইজড অয়েল, এটা কিন্তু হার্টে কি করে, প্রথম কথা আমাদের যে কোলেস্টেরল শরীরে তার ভারসাম্য নষ্ট করে। খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এবং শুধু তাই নয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে প্রদাহ সৃষ্টি করে, একটা ক্রনিক ইনফ্লামেশন। এখন বলা হয় যে এই যে ক্রনিক ইনফ্লামেশন যে বা প্রদাহ, এটা কিন্তু একটা মূল ড্রাইভার বা মূল চালিকা শক্তি আমাদের এই অ্যাথেরোস্ক্লেরোসিস বা হার্টে ব্লক হওয়ার পিছনে। সুতরাং অ্যাট এনি কস্ট আপনাকে কিন্তু এই ডিপ ফ্রাইড ফুডগুলো সব কটাই অ্যাভয়েড করতে হবে, এবং আপনার জন্য কোনো অ্যামাউন্টই কিন্তু সেফ না। সব থেকে ভালো আপনি পুরোপুরি বর্জন করে দিন। 2 নম্বর খাবার, অন্যান্য অনেক ভিডিওতেও আমি বলেছি যে চিনি বা মিষ্টি। চিনি বা মিষ্টির প্রবলেমটা কি, যখনই আপনি খাচ্ছেন, আপনি যদি ডায়াবেটিসের রুগী হন অর্থাৎ উচ্চ যে ব্লাড সুগারের রোগ আপনার রয়েছে সেটা হলে তো হলো, আপনি যদি ডায়াবেটিক পারসন নাও হন অর্থাৎ আপনার সুগারের কোনো সমস্যা নেই, তাহলেও কিন্তু এই মিষ্টি বা চিনি শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা কি করে, ইনসুলিন স্পাইকস তৈরি করে ইমিডিয়েটলি খাওয়ার পর। তাহলে ওই সময়টুকু আপনার শরীরটা বিহেভ করবে অ্যাজ ইফ আপনি একজন ডায়াবেটিসের রুগী, এবং তার ফলে কি হবে, এই যে হাই ইনসুলিন স্পাইকস হচ্ছে, এটা দুভাবে ক্ষতি করে। ডিরেক্টলি ইনসুলিন টক্সিসিটি তো করে, এটা কিছু ক্ষেত্রে আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডটাও বাড়িয়ে দেয়। এবং এই সুগারের যা যা বাজে এফেক্ট, অর্থাৎ গ্লাইকেটেড হয়ে যাওয়া, আমাদের বিভিন্ন অর্গানের খুব ভাইটাল পোর্শন গ্লাইকেটেড হয়ে যাওয়া, একবার গ্লাইকেটেড হয়ে গেলে কিন্তু তখন কি হয়, আবার সেই অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লকেজ সৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যায়। সুতরাং পারতপক্ষে শুনতে ভালো লাগে মিষ্টি, কথাটাও খুব মিষ্টি, কিন্তু মিষ্টি কিন্তু আপনার শরীরের জন্য মোটেও একটা ভালো জিনিস নয়। একান্ত প্রয়োজন না পড়লে আপনি কিন্তু অ্যাভয়েড করবেন, সেটাই কাম্য। 3 নম্বর খাবার যেটা বলবো, এখনকার দিনে অনেক বেশি আমাদের কাছে সহজলভ্য হয়ে গেছে, সেটা আর কিছু না, প্রসেসড মিট। প্রসেসড মিট কাকে বলে? আমরা এখন শপিং মল বা বড় বড় এই যে ফুড চেন, এর যে বদান্যতায় এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে সহজলভ্য হয়ে গেছে। সে প্রসেস ফুড আপনার একটা সসেজ হতে পারে, আপনার ক্ষেত্রে কখনো কখনো আমরা নাগেট, এখন অনেক বাড়িতেই গেলে পরে বিকেলে একটা নাগেট ভেজে দিয়ে দেওয়া হলো, কিন্তু নাগেটটা কিন্তু ফ্রোজেন মিট, বেসিক্যালি ঠান্ডায় রাখা হয়েছে, একদম বরফের মতন ঠান্ডায় বেসিক্যালি মিটটা অনেক দিন ধরে রাখা হয়েছে। তো কি প্রবলেম এই ফ্রোজেন মিট বা এই প্রসেসড মিট, এগুলোতে প্রবলেম কি? প্রথম কথা হচ্ছে, যখনই আপনাকে মাংসকে অনেক দিন ভালো রাখতে হবে, তার মধ্যে আপনাকে দিতে হবে প্রচুর প্রিজারভেটিভ, না হলে তো মাংসটা নষ্ট হয়ে যাবে, খুব ঠান্ডায় রাখলেও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই প্রিজারভেটিভগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রেট আর নাইট্রাইট। আর তাছাড়া আরেকটা জিনিস যেটা আমাদের চোখে পড়ে না, সেটা হচ্ছে এইগুলোর মধ্যে কিন্তু প্রচুর এক্সট্রা নুনও দেওয়া হয়, অর্থাৎ সোডিয়াম কন্টেন্টটা খুব বেশি থাকে, যেটাও একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এবং তেলগুলো এমনভাবে ব্যবহার করা হয় যে অক্সিডাইজড অয়েল, আমি যেটা আগেই বলছিলাম, অক্সিডাইজড অয়েল হয়ে যায়। সুতরাং এই যে প্রসেসড ফুড, এটা কিন্তু প্রসেসড মিট, এটা কিন্তু আপনাদের একটা খুব হার্মফুল একটা এফেক্ট হয়। যদি আপনার শরীরে স্টেন্ট বসে থাকে, আপনাকে কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে হবে, কোনোভাবেই এগুলো না খাওয়াই মঙ্গল। 4 নাম্বার যে গ্রুপ অফ খাবার যেটা আমি সবসময় অ্যাভয়েড করতে বলি অন্তত আমার পেশেন্টদের, সেটা আর কিছু না, যে রিফাইন্ড কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, সমস্ত কার্বোহাইড্রেট কিন্তু আমাদের জন্য হার্মফুল না, বিশেষ করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি থাকে, বিশেষ করে এখনকার দিনে অ্যাভেলেবেল হচ্ছে জোয়ার, বাজরা, ভুট্টা, এগুলোর মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা আমাদের ডাইজেশনে অনেক সময় লাগে, চট করে গিয়ে কিন্তু সহজে ডাইজেশন হয়ে যায় না। কিন্তু যে রিফাইন্ড কার্বোহাইড্রেট কিসে থাকে? ময়দাতে থাকে, যে কোনো হোয়াইট ব্রেডে থাকে, হোয়াইট রাইস খুব অ্যাভেলেবেল আমাদের দিনে, এখন খুব সুন্দর সুগন্ধি হোয়াইট রাইস পাওয়া যায়। আবার আছে যে প্যাকেজড ফুড, বেশিরভাগ ধরনের যে প্যাকেজ ফুড, সেটা কোনো ব্রেড বেসড খাবারই হোক বা অন্য খাবারই হোক, সেগুলোতেও কিন্তু এই প্রচুর পরিমাণে এই রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে। রিফাইন্ড কার্বোহাইড্রেটের এফেক্ট এতটাই খারাপ, আমরা আজকালকার দিনে এদেরকে বলি হোয়াইট পয়জন। এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? কারণ এগুলো খাওয়ার পরেও কিন্তু মিষ্টি খাওয়ার মতনই আপনার শরীরে একটা খুব তাড়াতাড়ি ডাইজেশন হয়ে যায়, খুব ইজিলি ডাইজেশন হয়ে যায়, কোনো গ্যাসের সমস্যা থাকে না। কিন্তু হজম হয়ে যাওয়ার পর যখনই রক্তে ঢুকছে, তখনই কিন্তু ইনসুলিনের স্পাইকস দিচ্ছে।
অ্যান্ড নট অনলি ইনসুলিনের স্পাইক, তার সঙ্গে ট্রাইগ্লিসারাইডটাও ভীষণ বাড়িয়ে দেয়। এই দুটোর একটা কম্বিনেশনে কিন্তু আপনার শরীরে যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে সেটাকে আনস্টেবল করে দেয়, প্লাক্স আনস্টেবল হয়ে যায়। আপনার যদি হার্টে স্টেন থাকে তার ভেতরেও বিভিন্ন রকম সমস্যা এটা নিয়ে আসতে পারে, এবং বেশি মাত্রায় অনেক দিন ধরে যদি খান তাহলে কিন্তু শরীরে আবার সেই প্রদাহের সৃষ্টি হবে, অর্থাৎ একটা ইনফ্লামেটরি স্টেট, ক্রনিক ইনফ্লামেটরি স্টেট, যেটা কিনা আপনার এই ওভারঅল কার্ডিওভাস্কুলার হেলথের জন্য একেবারেই ভালো নয়। চেষ্টা করুন একদম অ্যাভয়েড করার। কার্বোহাইড্রেট, অনেক ভালো কার্বোহাইড্রেট আছে, সেগুলো খান, যেগুলো আমরা বলি যে একটু যে ব্রাউন রাইস অথবা ময়দার জায়গায় সেটাকে আটা অথবা হোল গ্রেনের আটা, এবং পুরনো দিনের খাদ্যাভ্যাসে ফিরে যাওয়া, যে আমরা এখন বলি যে ছোটা আনাজ, সেগুলোতে কিন্তু যে কার্বোহাইড্রেট থাকে সেগুলো মোটেও অত ক্ষতিকারক নয়। ইনফ্যাক্ট তারা ভালো, এবং আপনার এটা খালি হার্টের জন্য ভালো সেরকম না, আপনার গাট হেলথ অর্থাৎ আমাদের জিআই ট্র্যাক্টে যে বেনিফিশিয়াল ভালো উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে তাদের জন্য এটা ভীষণ ভীষণ উপকারী। 5 নাম্বার যে খাবারটা আমি বলবো সেই খাবারগুলো আর কিছু না, হাই সল্ট কন্টেনিং ফুড, অর্থাৎ যেসব খাবারে ভীষণ নুনের পরিমাণ বেশি থাকে। আমরা এখন এতটাই ওয়াকিবহাল হয়ে গেছি, পাতে এক্সট্রা নুন বেশিরভাগ মানুষরাই আমরা আজকাল খাচ্ছি না, কিন্তু আমরা আমাদের অজান্তে এমন অনেক খাবার খেয়ে ফেলি যাতে খুব হাই সল্ট কন্টেন্ট থাকে। যেমন আপনাকে এক্সাম্পল দিচ্ছি, অনেকেই আচার খেতে ভালোবাসেন, আচারে কিন্তু প্রচুর নুন থাকে, সেরকম পাঁপড়, তাতেও প্রচুর এক্সট্রা নুন থাকে। অথবা আপনি ধরুন যে কোনো রকম যে প্রসেসড ফুড যেটা আমি বলছিলাম, সেই প্রসেসড ফুডগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ এক্সট্রা নুন থাকে, এবং প্রিজারভেটিভ হিসাবেও এক্সট্রা নুন ব্যবহার করা হয়। যখনই আপনি নতুন কোনো ধরনের খাবার ট্রাই করছেন, প্লিজ মেক ইট এ পয়েন্ট যে ওটাতে সল্ট কন্টেন্ট কতটা আছে, সোডিয়াম কন্টেন্ট কতটা আছে, সেটা অবশ্যই দেখে নিন। কারণ কি, আপনার এই যে হঠাৎ এত স্পাইক অফ সল্ট যদি শরীরে ঢুকে যায়, ব্লাডের মধ্যে চলে আসে, প্রথম যে জিনিসটা এটা করে সেটা হচ্ছে ব্লাড প্রেশারটার একটা স্পাইক করে দেয়, যেটা আপনি সবসময় ব্লাড প্রেশার মানছেন না, না মাপার জন্য আপনি বুঝতেও পাচ্ছেন না। সুতরাং এই হাই সল্ট কন্টেনিং ফুড কিন্তু আস্তে আস্তে আপনার যে খাদ্যাভ্যাসের তালিকা তার থেকে বাদ দিয়ে দিতে হবে, এবং এটার কোনো অল্টারনেটিভ নেই। 6 নাম্বার খাবারের মধ্যে যেটা পড়ে সেটা হয়তো অনেকে করেন না, কিন্তু অনেকেই আবার করেন, সেটা আর কিছু না, অ্যালকোহল বা মদ্যপান। লোকে বলে যে অ্যালকোহলের সঙ্গে হার্টের ডিরেক্ট রিলেশন কি, কোনো ডিরেক্ট রিলেশন আছে কি? হ্যাঁ, একদম ডিরেক্ট রিলেশন না থাকলেও ইনডিরেক্ট অনেক রকম রিলেশন আছে। বিশেষ করে যেসব মানুষের হার্টে স্টেন বসেছে তাদের এই স্টেনটাকে ভালো রাখার জন্য রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়, অ্যাসপিরিন খেতে হয়, নতুন দিনে ক্লোপিডোগ্রেল, টিকাগ্রেল, প্র্যাসুগ্রেল, এই ধরনের ওষুধ খেতে হয়। প্রথম দিকে 2 রকমের ব্লাড থিনার দেওয়া হয়, কিছুদিন বাদে কমিয়ে দিয়ে 1 ধরনের ব্লাড থিনার করে দেওয়া হয়। কিন্তু সব কটা ব্লাড থিনারই কী করে, আপনার বেনিফিশিয়াল এফেক্ট করছে, স্টেনটাকে ভালো রাখছে ঠিকই, কিন্তু আপনার শরীরে ব্লিডিংয়ের টেন্ডেন্সি বাড়িয়ে দেয়। কেটে গেলে বেশিক্ষণ ধরে রক্ত পড়ে, অনেকে দাড়ি কাটতে গিয়ে রক্ত বন্ধ হয় না। তো এই যে ব্লিডিংয়ের টেন্ডেন্সি বাড়িয়ে দেওয়া, অ্যালকোহলও কিন্তু ব্লিডিংয়ের টেন্ডেন্সি বাড়িয়ে দিচ্ছে। সুতরাং ইমিডিয়েটলি স্টেন বসানোর পরে আমরা সবাইকে বলি কিন্তু অ্যালকোহল থেকে দূরে থাকুন। ইভেন সোশ্যাল ড্রিঙ্কিংটাও কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। অ্যান্ড নট অনলি দ্যাট, এই অ্যালকোহল কিন্তু হার্টের অন্যান্য অনেক যে মেডিসিন যেগুলো আপনার এই সময় চলছে, কোলেস্টেরলের ওষুধ, অন্যান্য হার্টের মেডিসিন, হার্ট ফেলিয়ারের মেডিসিন, সেগুলোর সঙ্গেও কিন্তু ইন্টারাকশান করে। ফুডের সঙ্গে এই যে ওষুধের ইন্টারাকশান অনেক ক্ষেত্রেই কিন্তু শরীরে বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আর অনেক দিন ধরে অ্যালকোহল খেলে হার্টের মাসেলের ওপর ড্যামেজ হয়, হার্টের আয়তন বেড়ে যায়, আমরা বলি অ্যালকোহল ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এবং তার ফলস্বরূপ একটা সময় আপনার শরীরে হার্ট ফেলিয়ারের বিভিন্ন লক্ষণ কিন্তু দেখা যেতে পারে। সুতরাং যদি হার্টে স্টেন বসে, পারতপক্ষে আপনাকে অ্যালকোহল অ্যাভয়েড করাটাই ভালো। আর 7 নাম্বার যে খাবারটা আমি বলবো, খাবার না বলে এটাকে পানীয় বলা ভালো, সেটা কিন্তু আমরা না জেনে প্রচুর মানুষ খেয়ে চলেছি, আর কিছু না, কোলা বা সফট ড্রিঙ্কস। এবং এই ক্যাটাগরিতে আমি যে বিভিন্ন প্যাকেজড ফ্রুট জুস সেগুলোকেও রাখবো। কি প্রবলেম, এগুলোতে প্রচুর পরিমাণ সুগার থাকে, প্রচুর পরিমাণ সুগার থাকে, মিষ্টি থাকে, যেটা আমরা না জেনেই খাই। হয়তো ক্যাফেন দেওয়া থাকে, এবং এর মধ্যে প্রচুর যেহেতু কার্বোনেটেড হয়, আমরা মিষ্টি ভাবটা অতটা বুঝতে পারি না, কিন্তু আমরা না জেনেই প্রচুর পরিমাণ এক্সট্রা সুগার আমাদের শরীরে করছি। সুগারটা তো নট অনলি ক্যালোরি, যেটা আপনার ওয়েট গেইন করতে পারে, যেটা আপনার আনঅ্যাকাউন্টেড, কারণ আপনি সারাদিনের খাবারের তালিকায় এটা কিন্তু রাখেননি, আপনি যদি ক্যালোরি ক্যালকুলেট করে থাকেন। এবং নট অনলি দ্যাট, এগুলো খুব মানে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের সুগার থাকে, অর্থাৎ গিয়ে সঙ্গে সঙ্গে সুগার বাড়িয়ে দিয়ে শরীরে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। যারা সুগারের রুগী তারা তো একদম খাবেন না। আমি তো বলবো যাদের হার্টে স্টেন বসেছে তারাও কিন্তু এই ধরনের যে প্যাকেজ ফ্রুট জুস বা বিভিন্ন রকম
কোল্ড ড্রিঙ্কস, কোলা এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কি খাবেন? যদি সত্যি ফ্রুট জুস খেতে হয় তাতে চিনি না দিয়ে গোটা ফ্রুটটাকে আপনি নিজের বাড়িতে তৈরি করুন। আপনি মিক্সার গ্রাইন্ডারে ফ্রুট জুস বানিয়ে নিজে খান, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আপনি বাইরে থেকে কিনে আনবেন, নট অনলি সুগার এক্সট্রা থাকে, তাতে প্রিজারভেটিভও থাকে, সেগুলো কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া করে। তাহলে এই 7টি লিস্ট, এছাড়াও অনেক খাবার আছে যেগুলো আমার মনে হয় ইম্পর্ট্যান্ট হতেই পারে, কিন্তু প্রবাবলি এই 7 ধরনের খাবার আপনার সবথেকে বেশি ক্ষতি করে। সুতরাং কারো যদি হার্টে স্টেন বসে থাকে, অথবা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, অথবা আপনার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন, সেটা ছোট বড় বিভিন্ন রকম হতে পারে, তাহলে আপনাকে এই 7 ধরনের খাবার থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এবং আরেকটা যেটা অভ্যেস, যেটা না বললেই নয়, যে আপনার ধূমপান কিন্তু কোনোভাবেই চলতে পারে না। যারা স্মোকার ছিলেন, আপনারা যদি স্টেন বসানোর পরেও স্মোকিং করে যান, তাহলে কিন্তু আপনি মানসিকভাবে প্রস্তুতি নিন, আপনার সমস্যা ফিরে আসবে, ভবিষ্যতে আবার আপনাকে কার্ডিয়াক প্রসিডিওরের মধ্যে যেতে হবে। ধূমপান ছাড়তে পারছেন না, তাহলে তার বিভিন্ন পদ্ধতি আছে, উপায় আছে, এ নিয়ে একটি ভিডিও অলরেডি আমি করেছি, যদি চান একবার দেখে আসতে পারেন। কিন্তু ধূমপান কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। তাহলে এই 7টি খাবার আমার বলার উদ্দেশ্য ছিল। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক চেনা জানা মানুষ যাদের হার্টে স্টেন বসেছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তুলে ধরতে পারলাম। যদি মনে হয় ভিডিওটি মিনিংফুল কিছু ইনফরমেশন পেলেন, অবশ্যই আপনার এই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং যেটা সবসময় বলে থাকি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই বলে শেষ করছি। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।